স্বপ্নধারা নিউজ এক্সট্রা দেখছেন সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে যেহেতু সংযমের মাস রমজান চলছে, কিন্তু সবার কাছে একটা প্রত্যাশা কিন্তু যে রাজনীতিতে আমরা সংযমটা দেখতে চাই। রাজনীতি যে উত্তেজনাকর বক্তব্য চলে, অনেকেই কিন্তু বলেন যে এই মাসে কি সেই সংযমটা আসবে। আমরা কিন্তু আজকে বিষয়টা এরকম একটু দিয়েছি যে রমজানের রাজনৈতিক সংযম কতটা থাকবে। সেই সঙ্গে নিশ্চয়ই এই আলোচনার বাইরেও আমরা আজকের দিনের যে বিভিন্ন ঘটনাগুলো আছে, রাজনীতির যা ঘটছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন, একটু পরিচয় হয়ে নিই। আমার সঙ্গে আছেন ফয়েজ আহমদ, তিনি প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আছেন ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক G9। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে নতুন একটা রাজনৈতিক দল আসলো, ঘোষণা হলো। যদি 5ই আগস্টের প্রেক্ষাপট বলি, এই রাজনৈতিক দলটি বেশ প্রভাবশালী এই মুহূর্তে। বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, আরও রাজনৈতিক দলগুলো আছে, সেই সঙ্গে নতুন একটি রাজনৈতিক দল, তরুণ শিক্ষার্থীদের একটা রাজনৈতিক দল। এই মুহূর্তে আসলে এই রাজনীতিতে এটার প্রভাব কীরকম, মানে যদি ইতিবাচক নেতিবাচক দুটোই বলি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে আলোচনায় ফয়েজ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা থাকলো। ডেফিনেটলি এই জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষ ফসল হচ্ছে এই রাজনৈতিক দলটি। বাংলাদেশের রাজনীতি নিয়ে গত 53 বছরে আমাদের হতাশা অনেক। এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে অর্জন যেমন অনেক আছে, কিন্তু সেই অর্জনটা কখনো কখনো ম্লান হয়ে গেছে আমাদের রাজনৈতিক অনৈক্য এবং অস্থিরতার কারণে। আমাদের রাজনীতিবিদরা একে অপরের উপরে আস্থা রাখতে পারেন না, এবং আস্থার সংকট এতটাই চরমে উঠে যে তারা একে অপরের অধীনে নির্বাচনে বিশ্বাস করতে পর্যন্ত পারেননি। না পারার ফলে অরাজনৈতিক লোকদের হাতে নির্বাচিত হয়ে 5 বছর ক্ষমতা চালানোর পদ্ধতি সব দলই বিভিন্ন সময় চেয়েছে। শুরুতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী 95-96-তে চেয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যখন আবার ক্ষমতায় জেকে বসেছে, তখন বিএনপি সহ অন্য অনেক দল আবার ওই পদ্ধতি চেয়েছে। তার মানে সব রাজনৈতিক দলের চাওয়া হচ্ছে রাজনীতির বাইরের লোকদের দ্বারা পরিচালিত একটা সরকারের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। এর মানে হচ্ছে এদেশের রাজনীতিবিদরাই তাদের রাজনীতি দ্বারা সন্তুষ্ট ছিলেন না, ফলে সাধারণ মানুষ তো সন্তুষ্ট হওয়ার থেকে দূরে আছে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয় হলো, এই দেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে একরকম কথা বলেন, ক্ষমতার বাইরে গেলে আর এক রকম কথা বলেন, এটা অনেক সময় মেলানো যায় না। তৃতীয় হলো, তারা যে আশ্বাস দেন ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গিয়ে সেই আশ্বাসের ধারে কাছে অনেক সময় থাকেন না। এরপরে হচ্ছে গিয়ে রাজনীতি এমন একটা, রাষ্ট্র ব্যবস্থাটা এমন একটা জায়গায় আছে যে যারা ক্ষমতায় থাকে তারা শতভাগ ভোগ করে, আর ক্ষমতার বাইরে যারা তাদেরকে শূন্য করে ফেলে, এরকম একটা অবস্থা। নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, এটা 16 বছরে এত ব্যাপকতা পেয়েছিল যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। বিভিন্ন কারণে যেহেতু প্রচলিত ধারার রাজনীতির প্রতি মানুষের এক ধরনের অ্যালার্জি কাজ করে, সেই বিবেচনায় এই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তারুণ্য নির্ভর একটা শক্তি, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা বেশি হওয়াটা তাদের জন্য সংকটের কারণ হতে পারে। এক হচ্ছে, এই গণ-অভ্যুত্থানের ফলে যেই শক্তিটার উত্থান হলো, যারা রাজনৈতিক দল করলো, এদের কোনো ইউনিফাইড আদর্শভিত্তিক অবস্থান তৈরি হয়নি সঙ্গত কারণেই। কারণ 36 দিনের একটা যুদ্ধ, 36 দিনের যুদ্ধে বিভিন্ন দলমতের লোকরা একসঙ্গে সেই যুদ্ধ করেছে। তারা কেউ কেউ তার দলে ফেরত গেছে, নির্দলীয় কিছু আছে, আবার বিভিন্ন দল থেকে আসা কেউ কেউ থেকে গেছে। ফলে এইখানে এটা একটা মূলত আদর্শভিত্তিক যে একটা অবস্থান ভিত্তি তৈরি হওয়া দরকার, সেটা আর সুযোগই হয়নি। ফলে এই যে বিভিন্ন গ্রুপ থেকে আসা, বিভিন্ন দলের আদর্শ নিয়ে আসা, অথবা নির্দলীয় অবস্থানের তারা এসে এক জায়গায় হলো, তারা একটা দল করলো, তাদের প্রতি প্রত্যাশা অনেক। কিন্তু 36 দিনে তো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় না। এই ছেলেটাই হয়তো কেউ আগে ছাত্রলীগের সমর্থক ছিল, কেউ হয়তো ছাত্র দলের সমর্থক ছিল, কেউ শিবিরের সমর্থক ছিল, তারা এসে এখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, কিন্তু ক্যারেক্টার যে আগের থেকে পুরোপুরি পাল্টে গেছে, এটা আশা করা খুব কঠিন। ফলে তাদেরকে মানুষ অবজার্ভ করবে যে আগের রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের মতোই পাওয়ার যারা থাকে তাদের মতোই গাড়িটাকে রিকুইজিশন নিয়ে অন্যায়ভাবে তারা নিয়ে আসে কিনা, তারা দেখবে তারা চাঁদাবাজিতে সম্পৃক্ত হয় কিনা,
তারা দেখবে কমিটি করতে গিয়ে যে এক গ্রুপ পদ নিলে আর এক গ্রুপ স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ে ওর নেতৃত্ব মানি না, যেটা ট্রেডিশনাল পলিটিক্স হয়ে আসে, এইসব করছে কিনা, এবং এইসবের কিছু সিমটম ইতিমধ্যে দেখা শুরু হয়ে গেছে। ফলে এদের প্রতি প্রত্যাশা বেশি বলে অল্প ঘটনায় আবার হোঁচট খাওয়ার সম্ভাবনাও মানুষের বেড়ে যাবে। সেই বিবেচনায় এটা অত্যন্ত স্পর্শকাতর একটা সময়, স্পর্শকাতর একটা পদক্ষেপ তারা নিয়েছে। ফলে তারা যদি সতর্কতার সঙ্গে ডিল করতে না পারে, তাহলে যৌক্তিকতা যেমন আছে এই দলের, তেমনি তাদের আবার যে আপরাইজিং বা তাদের যে সুসংহত অবস্থান যেরকম হওয়া প্রত্যাশা অনেকের, সেটা নাও হতে পারে। ফলে এখনও এটার কনক্লুশন করার টাইম আসেনি। আমরা অবজার্ভ করতে পারি। আমি কোনো কিছু নিয়ে অতি উৎসাহী বা অতি উচ্ছ্বসিত হই না। ফলে শুভেচ্ছা জানাই, শুভকামনা আছে, কিন্তু এই মাঝামাঝি জায়গায় থেকে প্রত্যাশা নিয়ে, যদি তারা প্রত্যাশার অনুযায়ী চলে বা তার থেকে ভালো করে, নিশ্চয়ই আমাদের আরও আকাঙ্ক্ষা তৈরি হবে, সমর্থন, দোয়া থাকবে, শুভকামনা থাকবে। কিন্তু যদি না পারে, তাহলে অন্য প্রচলিত ধারার রাজনৈতিক দলের থেকে ভিন্ন কিছু না হলে মানুষ তাদেরকে ছেড়ে এদের দিকে যাবে কেন? আমি একটু ফয়েজ আহমদ আপনার কাছে আসবো। এই নতুন রাজনৈতিক দল নিয়ে যদি একটা প্রশ্ন করি, সেটা নতুন রাজনৈতিক দল গঠন হবার পরে একটা অভিযোগ শোনা যাচ্ছে, যদি আমি একদম খুব নমনীয়ভাবে বলি, যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন দলটির প্রতি সহানুভূতিশীল, অনেক কিছু কয়েকটি ঘটনা দিয়ে আরও বেশি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগকে সরকার একটু বিব্রত কিনা? আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর সুশান্ত দাকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই, দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি প্রশ্ন করার সময় যেটা বলছেন যে একটু নরম করে বলি, সরকারের লোক বলে নরম করবেন না। প্রথম কথা হচ্ছে যে আপনারা প্রশ্নটা কড়া করে বলেন। প্রশ্ন অতীতে নরম করে করতে করতে আসলে স্বৈরাচারের জন্ম হয়েছে, ফেসিবাদের জন্ম হয়েছে। আমরা চাই যে সাংবাদিকরা প্রশ্নগুলি শক্তভাবে করুক, এতে করে আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পাব এবং জাতিকে আপনি সঠিক পথটা দেখাতে সুবিধা হবে। আর এই যে অভিযোগটা বিভিন্ন দিক থেকে করা হচ্ছে, বিভিন্নভাবে বলা হচ্ছে, এখানে আমি একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে 8 আগস্ট এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিকে তার কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। এটা তার রাজনৈতিক অধিকার, সরকারের দিক থেকে কোনো ছাড় নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এখানে সরকারের দায়িত্ব ছিল সকল গণতান্ত্রিক মত, সকল গণতান্ত্রিক শক্তি যেন তার নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ প্রচার বা তার বক্তব্য, বয়ান, বিবৃতি প্রচারের জন্য একটি সুষ্ঠু পরিবেশ থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা। আমরা দেখেছি গত 16 বছর সেই অধিকারটুকু মারাত্মকভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি কেউ তার বাসায় বসে ড্রয়িং রুমে একটা পারস্পরিক আলাপ আলোচনা করছে, বা কারো বাসায় কেউ লাঞ্চের বা ডিনারের দাওয়াতে গেছে, সেখানেও অ্যারেস্ট হয়েছে, যে গোপন বৈঠক করার অভিযোগে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে একটা ছোট্ট সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে ধর্ণা দিতে হয়েছে। কখনো কখনো অনুমতি মিলেছে, কখনো কখনো অনুমতি যে নিতে গিয়েছে সেই অ্যারেস্ট হয়েছে। তো সেই বাস্তবতায় তো বাংলাদেশের মানুষ ফিরতে চায় না। এর ফলে এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সরকারের অনেক চ্যালেঞ্জের মধ্যে একটা অন্যতম দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল গ্রুপের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা, যেখানে সবাই তার রাজনৈতিক চর্চাটা করতে পারবে। সুতরাং যদি আপনি মনে করেন যে সরকারের কোনো সহযোগিতা থেকে থাকে, সরকারের এই সহযোগিতা শুধু এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে তাদের জন্য নয়। বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারপরে গণতন্ত্র মঞ্চ সহ যত ক্রিয়াশীল রাজনৈতিক দল এখানে সক্রিয় রয়েছে, সবাই পেয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। তারপরেও আপনি দেখেন আমাদের এখানে রাজনৈতিক যে বাস্তবতা, এই রাজনৈতিক বাস্তবতায় ধরেন যেই রাজনৈতিক দলটি গতকাল গঠন হলো, সেই রাজনৈতিক দলের তো যে শীর্ষ নেতা হয়েছেন বা যারা কমিটিতে এসেছেন, এরা প্রত্যেকেই ভোটার ছিলেন। আমি আর অন্য সকল কিছু বাদ দিলাম, শুধু ভোটার তো ছিলেন। ভোটার হিসেবে তিনি কোনো না কোনো দলকে ভোট দিতেন, কিন্তু ভবিষ্যতের রাজনীতিতে এদের দলই যখন নির্বাচনে অংশ নিবে, সে তার ওই দলকে ভোট দিবে না। সুতরাং ওই দলের তো একটা ভোট কমলো অ্যাটলিস্ট। একইভাবে এক্সিস্টিং যে ভোট ব্যাংক আমাদের এখানের, এই ভোট ব্যাংকে তো তাদের একটা স্টেক তৈরি হলো নতুন করে। সুতরাং রাজনৈতিক দলগুলির মধ্যে এটা নিয়ে এক ধরনের উদ্বেগ থাকবে, তাদের উদ্বেগ খুব যৌক্তিক কারণে চিন্তা থাকবে যে আমি এভাবে চিন্তা করতাম,
আগামী এদিন আমার রাজনৈতিক নতুন এই দলটি গঠন হওয়ার পর আমার চিন্তার প্যাটার্নটা এরকম চেঞ্জ হবে। সেই কারণে শুধু রাজনৈতিক কৌশলের কারণে অনেক ধরনের কথা হতে পারে, কিন্তু সরকার আগেও পরিষ্কার করেছে, এখনো পরিষ্কার, এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। কিন্তু প্রফেসর ইউনূস নিজে ক্ষমতায় আসতে চান না, সো উনি কেন একটা রাজনৈতিক দল পেট্রন করতে যাবেন, কেন গঠন করতে যাবেন? এখন কথা হচ্ছে, কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, উনি যদি শুধুমাত্র বলেন যে তোমরা যদি রাজনৈতিক দল গঠন করো অনেকে মনে করবে আমি তোমাদেরকে মাঠে নামায় দিছি কিনা, উনি এই চিন্তা করে তো তাদেরকে আটকানোর অধিকার ওনার নেই, আছে কি? নেই। ওনার উপদেষ্টা পরিষদে 3 জন এই আন্দোলনে সক্রিয় এবং সামনে থেকে যারা ভূমিকা রেখেছে এরকম 3 জন উপদেষ্টা পরিষদে আছেন। তাদের একজন ওনাকে বলেছেন যে স্যার আমি মনে করি যে সরকারে নয় আমার রাজপথে থাকা উচিত, আমি রাজনীতি করতে চাই। উনি বলেছেন যাও, তুমি রাজপথেই থাকো। এই বাস্তবতায় যেই লোক সরকার থেকে বেরিয়ে চলে আসলো রাজনীতি করবে বলে, সুতরাং এটা তো একদম পরিষ্কার যে কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতিতে এসে রাজনীতি করতে হবে, সরকার থেকে রাজনীতি করা যাবে না। এর বাইরেও সরকারের কোনো উপদেষ্টা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির কোনো বক্তব্য, বিবৃতি বা অবস্থানের মধ্য দিয়ে এখন পর্যন্ত এরকম কিছুই প্রমাণিত হয় নাই যে সরকার একটি রাজনৈতিক দল গঠন করে দিচ্ছে। তারপরেও নাগরিকদের মধ্যে বা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে এই বিষয়ে যেই সন্দেহটুকু আছে, আমি মনে করি এই সন্দেহটুকু থাকা ভালো। এই সন্দেহটুকু থাকলে আপনি প্রতিনিয়ত প্রশ্ন করবেন, নরম নয় বরং কঠিন করেই প্রশ্ন করেন, এতে করে সরকারের কারো কারো মধ্যে যদি এই ধরনের মনোভাব ন্যূনতম আসে, সে সতর্ক হবে। আপনার অবস্থান, আপনার এই সচেতন অবস্থান সরকারের ইতিবাচক পথ চলায় ভূমিকা রাখবে। সুতরাং এক কথায় যদি বলি, এই রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক ওইটুকুই যেটুকু সরকারের সঙ্গে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। পটুয়াখালীর ডিসি বাস রিকুইজিশন করেছেন, এটা নিয়ে তো পিরোজপুরের ডিসি বাস রিকুইজিশন দিয়েছেন, এটা নিয়ে একটা কথা হয়েছে, সেটা নিয়ে আমরা খোঁজখবর নিয়েছি। আমরা জানতে পেরেছি ওখানে শহীদ পরিবারের রিকোয়েস্টে উনি 5টা বাসের ব্যবস্থা করে দিয়েছেন এবং এগুলি সরকারি কোনো খরচ সরকার বহন করবে না সেই মর্মে। এই খরচ সকল যারা নিয়েছে তারাই বহন করেছে। তারপরও আমার মনে হয় যে এতটুকুও সম্পৃক্ত হওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ নেই। একটা জিনিস বলি যে আমি জানি না, মানে আমাদের আমলাতন্ত্র নিয়ে তো অনেক প্রশ্ন আছে। আমাদের আমলাতন্ত্র বলি, আমাদের সাংবাদিকতা বলি, সব কিছুই কিন্তু না একটা আস্তে 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 করে একটা ভূমিকা রেখেছে যে একটা জিনিস সিস্টেমকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমলাতন্ত্রে যারা আছেন তাদেরও এমন কোনো কাজ করা উচিত হবে না যেই কাজে, ব্যক্তির কাজে টোটাল সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং ওইটা এখন পর্যন্ত আপনাকে আমি নিশ্চিত করতে পারি, ওইখানে শুধুমাত্র ওই শহীদ পরিবারের একটা অনুরোধের ফলে ডিসি একটা ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু সরকারের এখানে কোনো আর্থিক সংশ্লেষ নেই। সেটা ওই যারা গাড়িটি ভাড়া নিয়েছেন তারাই টাকা দিয়েছেন, উনি শুধুমাত্র বলে দিয়েছেন দেওয়ার জন্য। এই স্বাগত শান্ত, আপনাকে একই প্রশ্নটি করব। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, বিশেষ করে অনেকগুলো দল থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে সরকারের এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন এই দলটির প্রতি আছে এবং অনেকে কিংস পার্টিও বলছেন এই দলটিকে। আপনার কাছে কি সবকিছু সার্বিক দিক দিয়ে কি মনে হচ্ছে যে আসলে সহযোগিতা পাচ্ছে কিনা সরকারের পক্ষ থেকে? যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ যে একেবারে অমূলক সেটা নাও হতে পারে। আবার এদের প্রতি সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের স্নেহ, সহানুভূতি, সমর্থন থাকতেও পারে, এটা অস্বাভাবিক না। কেন অস্বাভাবিক নয়? কারণ হচ্ছে এই ছাত্ররাই কিন্তু এই সরকার গঠন করেছে, তাদের পছন্দের লোকদেরকে তারা এইখানে অনুরোধ করে এনেছে যে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আপনারা নিলে আমরা হ্যাপি হব, এভাবেই তো ধরে অনুরোধ করে এনেছে। ফলে এরা তাদের পছন্দের, তাদের আপনজন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা। তিনি নিজেই একজনকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা দিয়েছেন, তাকে আবার উপদেষ্টা বানিয়েছেন। তার ক্ষণে ক্ষণে ফেসবুকের স্ট্যাটাস মাঝে মাঝে বিতর্কের জন্ম দেয়। আরও 2 জন উপদেষ্টা ছিল, তার মধ্যে একজন পদত্যাগ করলেও 2 জন আছেন। তাদের পছন্দের খুব ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা সরকারে আছেন, যাদের ছাত্রদেরও তাদের প্রতি খুব সুসম্পর্ক এবং প্রভাব আছে এবং তারাও ছাত্রদের প্রভাবে চলেন, এরকম নানান নজির আছে। ফলে যার অন্য রাজনৈতিক দল তারা যদি মনে করে যে এই রাজনৈতিক দলটির প্রতি এই সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন, সহযোগিতা এবং বিশেষ কোনো পরিকল্পনা আছে, এইটা আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। এবং
যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হবে না। আপনাকে একটা উদাহরণ মনে করিয়ে দেয়, ফয়েজ ভাইদের সাংবাদিকতা করার নিশ্চয়ই মনে আছে 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল সেটা ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে নন পার্টিজান গভর্নমেন্টের অধীনে, কিন্তু 111-এর বিশেষ সরকারের অধীনে আর্মি ব্যাকড একটা সরকার ছিল। সেই সরকারের অধীনে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের দিন কিন্তু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এত শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আর হয় নাই, যে নির্বাচনে একজনও নিহত হয় নাই, বিশেষ কোনো গোলযোগ মারামারি গ্যাঞ্জাম কোথাও তেমন কিছু হয় নাই, খুবই শান্তিপূর্ণ হয়েছে। সেই শান্তিপূর্ণ নির্বাচনে বিএনপির মতো একটি বড় দল মাত্র 30টি আসন পেয়েছিল, জামায়াতে ইসলাম সম্ভবত 3টি আসন পেয়েছে, এবং আওয়ামী লীগের যে 2/3 মেজরিটি নিয়ে যেভাবে আসলো, পরবর্তীতে নির্বাচনের ফলাফলই দেখা গেল অনেক আসনে শতভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। তার মানে সেই নির্বাচনটা ছিল আর্মির তত্ত্বাবধানে তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় একটা শান্তিপূর্ণ ইলেকটোরাল কু, যেটা আমরা কেউই অভিযোগ করার সুযোগও পাইনি যে এই নির্বাচনে কারচুপি হয়েছে বা এরকম কিছু হয়েছে। কিন্তু ওরকম কি ইন্ডিয়ার বিশেষ ব্যবস্থাপনায় প্রণব মুখার্জি এবং রয়ের নানান রকম ইনভলভমেন্ট পরবর্তীতে টুকটাক বিভিন্ন জায়গায় আসছে, এবং ভোটের রেজাল্ট অ্যানালাইসিস যা বলে যে ওইটা যতটা শান্তিপূর্ণ যতটা সুষ্ঠু নির্বাচন মনে হয়েছে আসলে তা ঘটেনি। আচ্ছা, তাহলে এই সরকারের মধ্যে শুরুতে আমার কথা যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার যে কারণে এলো, যে সরকারে যারা থাকে তাদের দল যদি নির্বাচন করে তাহলে তার সরকার ওইখানে প্রভাব বিস্তার করে এবং প্রতিপক্ষরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই সরকারের নিয়োগদাতা যারা প্রাথমিক নিয়োগকর্তা বা নিয়োগদাতা যে ছাত্ররা, সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করলো, তাদেরই ভাই তাদেরই প্রতিনিধি যখন এই সরকারের উপদেষ্টার পদে থাকেন, তখন সেইখানে কোনো হিডেন এজেন্ডা আছে কি না এই আশঙ্কা যদি অন্য রাজনৈতিক দলগুলো করে, সেটাকে আপনি খণ্ডন করবেন কি করে, আনলেস অ্যান্ড আনটিল ওই রকম একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে আপনি দেখাতে পারেন যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটি নির্বাচন হয়েছে। সেটা না হওয়া পর্যন্ত প্রতি পদে পদে এদের পরীক্ষা দিতে হবে, অভিযোগ উঠবে, এদের পরীক্ষাটাও দিয়ে যেতে হবে। তার থেকেও ভালো হয় যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল করেছে এবং তাদের একই সঙ্গের খুব একেবারে ট্যাগড যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের বের হয়ে আসা উচিত, এবং সরকারের এমন একটা স্বতন্ত্র অবস্থান নেওয়া উচিত যে যেটা ফয়েজ ভাই বলছিলেন যে কোনো দল অস্বীকার করতে পারবে না যে সভা সমাবেশ বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক কর্মকাণ্ডে কাউকে সরকার সহযোগিতা করেনি, কিন্তু কাউকে আবার একটু বেশি করছে, এটা যেন না হয়। আপনি আমাকে যেটুকু সময় দিচ্ছেন প্রাপ্য সেটুকু ঠিকই দিচ্ছেন, আমার এই অভিযোগ করার সুযোগ নাই যে আমাকে আপনি কথা বলতে দিচ্ছেন না বা বাধা দিচ্ছেন আগের মতো। কিন্তু ফয়েজ ভাইকে একটু বেশি সময় দিলেন বা প্রশ্নটা একটু সফট করলেন, দর্শকদের কাছে কিন্তু এটা লাগবে যে ওনার একটু কড়া কড়া প্রশ্ন করছে, ওনাকে একটু সফট কোশ্চেন করছে, যেটা বললেন যে একটু নরম সুরে প্রশ্ন করতে হয়, নমনীয়, এটা যেন মানুষের কাছে প্রতিভাত না হয়। ফয়জান এই বিষয়ে কার কিছু বলবেন কিনা? না, এই বিষয়ে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ছাত্রদের দাবির বিষয়ে যেটা বলছেন, যে প্রথম হচ্ছে যে ছাত্ররা প্রফেসর ইউনুস বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা। এই ছাত্র মানে কিন্তু এই গতকাল যে রাজনৈতিক দল গঠন হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির ছাত্র নয়। আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন দল থেকে মানুষেরা এসে এইখানে একটা ব্যানারের অধীনে আন্দোলন করেছে, এদের কেউ কেউ তার নিজ নিজ দলে ফেরত গেছে, তারাও কিন্তু ওই ছাত্রদের থেকে বাদ পড়ে না। ধরেন ছাত্র দল যদি বলেন, ছাত্র শিবির যদি বলেন, ছাত্র ইউনিয়ন যদি বলেন, ছাত্র মৈত্রী বলেন, এরা যারা এসেছে, ছাত্র ফেডারেশন বলেন, এরা যারা এসেছে তারা কিন্তু ওই ছাত্র থেকে বাদ পড়ে না। সুতরাং এতদিন পর্যন্ত ধরে নেওয়া যায় যে এই রাজনৈতিক দলটি গঠনের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ হিসেবে ছিল। এখন কিন্তু তাদের চরিত্র বদল হয়েছে, তাদের মধ্যে এই যে বিপুল সংখ্যক ছাত্ররা আন্দোলন করেছে তাদের একটা অংশ এখন একটা রাজনৈতিক দল ফর্ম করেছে। এদের কিছু অংশ তার নিজ দল ছাত্র দলে ফেরত গেছে, কিছু অংশ তার ছাত্র শিবিরে ফেরত গেছে। আর ভাই যেটা বলছিলেন, কিছু আবার মনে করেছে যে এখানে নতুন কিছু আকাঙ্ক্ষা, নতুন কিছু স্বপ্ন হয়তো আছে, সে সেখানে থেকে গেছে। এই হচ্ছে বাস্তবতা। সো ওই নিয়োগ নিয়ে এখনো কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে ছাত্ররাই প্রাথমিক নিয়োগকর্তা, কারণ ওনার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে, আর কেউ করেনি। সে জায়গায় এই ছাত্ররা সব দলে আছে, গণতান্ত্রিক
ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যেই এই ছাত্রদের অবস্থান রয়েছে এবং কোনো রাজনীতিতে নাই এরকম ছাত্রের অবস্থানও রয়েছে এই নিয়োগকর্তাদের মধ্যে। আরেকটা হচ্ছে, আপনি যদি 8 তারিখের পর থেকে দেখেন যে এই ছাত্ররা বা এই জাতীয় নাগরিক কমিটি তারা কতগুলি দাবি করেছে, কত কত বিষয়ে। তারা কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি তুলেছে, তারা রাষ্ট্রপতির বিষয়ে তাদের আপত্তি তুলেছে, তারা জুলাই সনদ নিয়ে কথা বলেছে। তার মানে পরিস্থিতি এরকম হয়েছে যে মনে হয় ছাত্ররা দাবি তুলেছে এখনই এটা সরকারের মানা ছাড়া কোনো, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে দাবি। আপনি যদি এভাবে খেয়াল করেন ক্যাটাগরি ওয়াইজ, যে তাদের একটা দাবিও পূরণ হয়নি, অথচ অন্যান্য অনেক দাবি পূরণ হয়েছে ইতিমধ্যে। এই ছাত্ররা যারা নিয়োগকর্তা বলছেন বা যাদেরকে মনে করছেন যে এই সরকারে ব্যাপক প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে, এরা এত প্রভাব বিস্তার করার সুযোগ থাকা সত্ত্বেও তাদের যে দাবিগুলি নিয়ে তারা সামনে এসেছে একটাও সরকার মানেনি বা সরকার সেগুলি বাস্তবায়ন করেনি। সুতরাং এটাকে একটা ধারণাগত জায়গা থেকে আপনি বলতে পারেন যে ছাত্রদের সঙ্গে, কিন্তু বাস্তবতা হচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে এই যে 8 তারিখের পরে ছাত্রদের একটা দাবিও এই সরকার পূরণ করতে পারেনি, নানান কারণেই পারেনি, নানান বাস্তবতায় সেটা সম্ভব হয়নি। সুতরাং ছাত্ররা বললেই সব কিছু হয়ে যাবে, আর আন্দোলনকারী ছাত্ররা যারা নিয়োগকর্তা আর রাজনৈতিক দলের ছাত্র যারা, তাদেরকেও একভাবে মিলিয়ে দেখা শুধুমাত্র, তাহলে এত ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা তো আবার নিজেদেরকে অসহায় বোধ করবে, নিজেদেরকে অপমানিত বোধ করবে, তারা মনে করবে তাও আমাদের কি কোনো অবস্থান নেই, এই ছাত্ররা সব। ঠিক আছে, একটু ছোট্ট একটা সাপ্লিমেন্ট করে ফয়জবের কথা ঠিক আছে, কিন্তু মানুষ ওইটাও বিবেচনায় নিবে। আপনি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, মৈত্রী বা সাধারণ ছাত্র যাদের কথা বলছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু উপদেষ্টা পরিষদে নেননি। উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছেন তাদের সমর্থিতরাই দল করেছে, তার যাকে মাস্টারমাইন্ড ঘোষণা করেছেন তাকে নিয়েছেন। সুতরাং যদি আপনি অন্য প্রতিনিধিদেরও নিতেন তাহলে এটা আরো জাস্টিফাইড হতো। দেখুন, ওইটা কিন্তু ওই যে প্রতিনিধি নেওয়া, সেটা কিন্তু ছাত্ররাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কাদেরকে দিবে, সেটাই ছাত্ররাই দিয়েছে। দর্শক কাছে ফোনটা নিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম আলামিন, রংপুর মিঠাপুকুর থেকে। জি আলামিন সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মব সংস্কৃতি কয়েক মাস থেকে দেশে বিদ্যমান, মানে দেখা যাচ্ছে আর কি, সেক্ষেত্রে আইনের শাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে এই দুইটার সঙ্গে মব সংস্কৃতি একটা সাংঘর্ষিক বিষয় হচ্ছে না, হয় কি না? জি, স্বাগত হোসেন শান্ত। আপনাকে জানতে হবে, যেহেতু রাজনৈতিক সংযমের কথা যদি বলি, তাহলে এই যে রাজনৈতিক বিতর্কের একটা বিষয় আছে সেখানে, যে ঐক্যমত্যের একটা কমিশন বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে, একটা ঐক্যমত্য সংস্কার কমিশন ঐক্যমত আসার একটা চেষ্টা করছে। নির্বাচন যদি বলি, নির্বাচন নিয়ে যে নতুন যে দলটি হলো জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি যদি বলি, এদের যে অবস্থান একেবারে দুই মেরুতে, সেইখানে এই দুই মেরুর অবস্থান নিয়ে কি আসলে এই একটা বড় একটা বিষয় ঐক্যমত্য কতটা সম্ভব? দুই মেরুতে হলো কি করে? কেউ বিএনপি তো একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না। না, ওর তারা বলে নাই তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে, আগে চাচ্ছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ওকে, লেট ইট বি ক্লিয়ার। ছাত্ররা একবারও বলে নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না, মানে গুরুত্বপূর্ণ নেতা বা এদের অবস্থান থেকে বলেনি। তারা বলছে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে আগে। বিএনপি তো চায় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হোক, সেই সংস্কারগুলা নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার কেন্দ্রিক, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যেই সংস্কারগুলি, সেগুলো দ্রুততার সঙ্গে করুক। আপনি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের সুপারিশগুলি দিচ্ছে এবং প্রত্যেকে লিখিত আকারে কিন্তু তারা কি সংস্কার চায় এটা লিখিতভাবে দিয়েছে। আবার বিভিন্ন কমিটিগুলি তাদের অ্যানালাইসিস, তাদের কমিটির লোকজন নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, অংশীজনের সঙ্গে কথা বলে তারাও তাদের সুপারিশ দিয়েছে। এই সুপারিশগুলোর মধ্যে আপনি অনেকগুলো পাবেন কমন, তো যেটুকুলো বেশিরভাগ দলের কমন পড়ে এবং এই কমিটির কমন পড়ে, সেটার জন্য তো আবার নতুন করে এত সময় ক্ষেপণের দরকারই হয় না। সেগুলো তো আগেই সব দলের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা দেখা করলেন, তার আগেই তো হোমওয়ার্ক করে তার দপ্তরকে বলতে পারতেন, দেখো সব দলের কমন সংস্কার প্রস্তাব কোনগুলি আছে, যেটা কমন আছে বলতো যেটা তো আপনারা সবাই দিয়েছেন, এটা আমরা শুরু করে দিচ্ছি, ইজিলি শুরু করে দেওয়া যেত। এখন তারা এই যে পর্যায়ক্রমে যে সময় ক্ষেপণটা যেটা হচ্ছে, এটা নিয়ে অনেক অরিড হয়, যেটা শুরু করে দিতে পারতো আরও আগেই, সেটা নিয়ে যদি বসে থাকে। ছাত্রদের চাওয়া, বিএনপির চাওয়া, জামাত ইসলামের চাওয়া, সবার চাওয়া তো সংস্কার হোক। এখন তো সংস্কার তো অনন্তকাল ধরে চলতে পারে না, কিয়ামত পর্যন্তই তো সংস্কার লাগবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার লাগবে। এখন আপনি কোন সংস্কারটুকু এই মুহূর্তে সময়ের দাবি, নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে, সেটা হাত দান, দ্রুত করেন, এবং করতে গিয়ে বাধা ফিল করেন কিনা তাহলে সেটাও মানুষকে জানান।
সহজ হতো কাজটা। সেই জন্য বিএনপির চাওয়া দ্রুততম সময়ের মধ্যে জরুরি সংস্কারগুলো করে নির্বাচন, ছাত্রদের চাওয়া তার কাছাকাছি, তারা হয়তো আর একটু বেশি সংস্কার চায়। এটাকে কোনোভাবেই বিপরীত মেরু ভাবতে আমি রাজি না। সামান্য একটু গ্যাপ আছে, সেটা উভয়ই সমঝোতে এসে প্লাস মাইনাস হয়ে যাবে, এটা বড় সমস্যা না। বরং সমস্যা হচ্ছে গিয়ে কারো যদি মধ্যে যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে আমরা আরেকটু সময় পেলে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে আমরা আরেকটু শক্তপোক্ত হয়ে নিতে পারবো, কারো সেই চিন্তা থেকে যদি পেছাতে চায় এবং এটা যদি স্পষ্ট হয়, তখন বিএনপির মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা সেই সুযোগ দিবে কেন? এমন আভাস কি দেখছেন? তারা সেই সুযোগ দিবে কেন যদি বিএনপি এটা মনে করে? যেমন জামায়াত ইসলাম বারবার এই নির্বাচন পেছানোর ব্যাপারে তাদের মনোভাব ব্যক্ত করে, ছাত্ররা কেউ কেউ ব্যক্ত করেছে বা নতুন দল করেছে। এখন শুধুমাত্র কাউকে যদি বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য যে এই রাজনৈতিক দলটি আরও বেশি সময় পেলে তারা আরেকটু গোছালো অবস্থানে যেতে পারবে নির্বাচনে ফাইট দেওয়ার জন্য, সেই জন্য নির্বাচন পেছাতে হবে, এরকম কোনো রকম সিমটম যদি বিএনপির তরফ থেকে বিএনপি ফিল করে, তাহলে তাদের রাজনৈতিক কৌশল তো রাজনৈতিক দল হিসেবে অবশ্যই হবে দ্রুত নির্বাচনের জন্য প্রেশার ক্রিয়েট করা। বিএনপি একটি রাজনৈতিক দল, ওরা তো চ্যারিটি করতে বসে নাই। তারা এখানে শুধু মানে স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য বসে নাই। রাজনৈতিক দল যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা তাদের কৌশল অবশ্যই অবলম্বন করবে, যেরকম ছাত্ররা বা জামায়াত ইসলাম বা অন্যান্য দলও তাদের কৌশল অবলম্বন করবে। এখন এই কৌশলের খেলায় কোনটা কোন দিকে যাবে সেটা সময় বলবে। ফয়েজ আহমেদ, আপনাকে একটু জানতে চাইবে নির্বাচন নিয়ে যদি বলি, যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটি বলেছেন, যে এক জায়গায় একটা বক্তব্যে বলেছেন নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন হচ্ছে, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আপনাকে জানতে চাইবে আসলে আর কয়েকদিন পরে তো কমিশন সবার সাথে বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আসলে এই ব্যাপারে সরকার কতটা সিরিয়াস? দেখুন, সরকার পুরোপুরি সিরিয়াস। এখন মুশকিল হচ্ছে এটা যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া যায়, এক উত্তরে দেয়া যায়। একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই সরকার কোনো রাজনৈতিক দল না, এটা কোনো রাজনৈতিক দলীয় সরকার না। একজন দলীয় রাজনৈতিক কর্মী যদি আপনার বুড়ঙ্গমারি কোনো একটা ইউনিয়নেরও রাজনৈতিক দলের কর্মী হয়, সে কোনো একটা ঘটনা ঘটাইলে, কোনো এক জায়গায় ফুল দিলে 13 জায়গায় সেটা ছবি দেয়, ফেসবুকে নিজে দেয়, ভাই বন্ধু সবাইকে বলে যে দেয়, নেতাকে ট্যাগ করে না, তার একটা রাজনৈতিক অভিলাষ আছে। এটাকে আমি অন্যায়ভাবে দেখি না, করে সে স্বাভাবিক, তার রাজনৈতিক একটা অ্যাম্বিশন আছে, সেভাবে করে, রাজনৈতিকভাবে সে অনেকের নজরে আসতে চায়, সেই কারণে করে। এই সরকার কোনো রাজনৈতিক দল নয়, এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনও নাই। এই সরকারের অনেকগুলি কাজ হয় যেগুলি নিয়ে ডোল পিটানোর কোনো গুরুত্ব আছে বলে, প্রয়োজন আছে বলে তারা মনে করে না, কারণ এটাকে আমি সেল করে সামনে নির্বাচনে আমি জিততে চাই, এই ধরনের কোনো মনোভাব নাই। ধরেন একদমই এক্সাম্পল হিসেবে বলি, ধরেন গত রমজানে সোলার দাম ছিল কত, গত রমজানে চিনির দাম ছিল কত, গত রমজানে খেজুরের দাম ছিল কত, এই রমজানে সেগুলি কম, কোনোটা 10 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত কম। এখন একটা রাজনৈতিক দলীয় সরকার হলে কি হতো, এটাকে ব্যাপক ক্যাম্পেইনে নিয়ে আসতো, বিকজ এটা তার অনেক বড় সাকসেস। আর এই সরকার মনে করে এটা যদি আমার কাছে কোনো প্রশ্ন হয়, সেটা প্রশ্নের উত্তর শুধুমাত্র, এর বাইরে আমার কাছে এটা কোনো বিষয় না। আমরা যে চ্যালেঞ্জটার মধ্যে পড়ি দেখেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে মানুষ তো পলিটিক্যাল ন্যারেটিভ এবং পলিটিক্যাল যে বক্তব্য বিবৃতি নানান সময় দেখে, সত্য মিথ্যা যা ঘটনা তার চেয়ে বেশি করে বলা, এটা দেখতে অভ্যস্ত, রাজনীতিতে এটা আছে। এখন এই সরকার যখন বলে যে ডিসেম্বরে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, চিন্তা করে এটা কি কোনো পলিটিক্যাল বক্তব্য কিনা? এখন এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা কি এখন বলবো যে খোদার কসম এটাই আমাদের চিন্তা? এটা কিন্তু বলার সুযোগ নাই। তবে আপনাকে অনেক কিছু হয়তো বলা যাচ্ছে না, অনেক কিছু বলা যায়ও না, তবে একটুকু আমি বলি, নির্বাচন, সংস্কার, এই সমস্ত বিষয় নিয়ে যে সংশয়, সেটা শুধুমাত্র বাহিরে। আচ্ছা, ভিতরে নির্বাচন সংস্কার নিয়ে কোনো সংশয় সরকার এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নেই। আচ্ছা, এইখানে একটা আমার জানার বিষয়, একটা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমি বাইরের রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য শুনি, কিন্তু তারা যখন আমার সাথে কথা বলতে আসে তারা সব বিষয়তে একমত হয়ে যায়, আমি তো বাইরের বক্তব্যের সাথে এইখানের বক্তব্য মিলাতে পারি না। যখন তারা বৈঠকে বসে কিংবা বৈঠক বসে, তখন কি আসলে বেশিরভাগ বক্তব্যের সাথে একমত হয়? তো দেখুন, আমি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যেহেতু কাজ করি, অনেক বৈঠকে আমারও থাকার সুযোগ হয়। বৈঠকের কথা বৈঠকেই থাকুক, সেটা যেহেতু বৈঠকের বাইরে আসে না পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দিয়ে, সেটা আর বলতে চাই না।
তবে আমার কাজ হচ্ছে আমি ওনাকে সম্ভবত রিপ্রোডিউস করতে পেরেছি ওনার বক্তব্যটা। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে অনেক কিছু বাইরে ভাই রাজনীতিতে এটা থাকবে, তাইলে তো আপনি যদি এখন মনে করেন যে জামাত ইসলামী 12 দলীয় জোট, 11 দলীয় জোট, সমমনা জোট, তারপরে গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম জোট, এই এত জোট মিলে দীর্ঘ 16 বছর ধরে তারা নানান প্রক্রিয়ায় আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, বিএনপি করেছে না? তো 5 তারিখের পরের রাজনৈতিক বাস্তবতা তো ভিন্ন। 5 তারিখের পরেও যদি এই সবগুলি জোট দল মিলেমিশে একাকার হয়, তাহলে এটা বাকশাল প্রকৃতির একটা জিনিস ছিল, তাহলে তো কারো কোনো ভিন্নমত নাই। আমার কথা হচ্ছে এই ভিন্নমতে কোনো অসুবিধা না, মতটা ভিন্নমত প্রকাশ করতে করতে যেন সেটা লড়াইয়ে পরিণত না হয়, সেটা যত সাংঘর্ষিক না হয়ে যায়, রক্তক্ষয়ী না হয়, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলি আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে খুবই আন্তরিক। তারা অনেক বড় বড় কথা হয়, অনেক কিছু হয়, দেখবেন যে মারামারিটা হয় না, হ্যাঁ ওই জায়গায় যায় নাই। কারণ যত যাই বলেন রাজনৈতিক মাঠের এই গত 17 বছরের যে মিত্র, তাকে একদিনের মধ্যে বা 1 মাস 6 মাসের মধ্যেই আওয়ামী লীগের মতো শত্রু মনে করা খুব ডিফিকাল্ট না। সো সে কারণে রাজনৈতিক দলগুলির নিজ নিজ ভোট ব্যাংক আছে, আমি আগেও ভোটের কথা বলেছি, নিজ নিজ ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপার আছে। নির্বাচন আসার সময় শেষ সময়েও নানান ধরনের ঘটনা ঘটবে রাজনৈতিক দলগুলির মধ্যে, কে কার সঙ্গে জোট হবে, কে জোটের বাইরে গিয়ে ভালো করতে পারবে বলে মনে করবে, কার কোন জায়গায় পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে ড্রপ করে জোটের ক্যান্ডিডেট দেওয়া লাগে, অনেক চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জগুলির কারণে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল ইতিবাচক ডিভিয়েট আমি মনে করি থাকবে। এটা প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ, তার নির্দিষ্ট ভোট ব্যাংকে টার্গেট করে কথা বলা, সেগুলি থাকবে, এগুলিকে আমি তার পার্ট মনে করি। আমি পরিষ্কার বলি, হচ্ছে একটা কৌশলের খেলা, এক্স্যাক্টলি সব দল এগুলি তাদের কৌশলের অংশ মনে করি। সরকারের সঙ্গে আমি বললাম সংস্কার, নির্বাচন এসব নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই। নেই স্বাগত সায়ন্ত। ফয়েজ আহমদ যখন বলছিলেন, আমি যে পলিটিক্সের বাইরে যদি আসি, উনি দ্রব্যমূল্য নিয়ে বলছিলেন যে এখন দ্রব্যমূল্য অনেকটা সহনীয়, যদি উনি ভুল না বুঝি তো উনি এটা বলতে চেয়েছেন যে দ্রব্যমূল্য যে কোনো সমস্যা অনেকটা সহনীয়। আপনার কাছে তাই মনে হয়? না, সহনীয় এটা একটা আপেক্ষিক শব্দ। সহনীয় কার কাছে সহনীয়? কিছু কিছু দ্রব্যমূল্য আগের রোজার সময় যা ছিল তার থেকে কম আছে, কিছু দ্রব্যমূল্য বেড়েছেও, এটা বাংলাদেশে সব সময় হয়। তো সহনীয় শব্দটা আবার একটু ভিন্ন মাত্রা দেয়, কারণ হচ্ছে এই অনেক মানুষ চাকরিহারা হয়েছে, অনেক মানুষের ইনকাম কমে গেছে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ফলে সেই লোকগুলোর জন্য তো সহনীয় না। ফলে সরকারি পর্যায় থেকে দরিদ্র জনগোষ্ঠীকে কম মূল্যে দেওয়া, বিনামূল্যে দেওয়া, বা তারা আসলে কেমন আছে সেই বিষয়ে সরকারের পদক্ষেপগুলো আগের থেকে দুর্বল হয়েছে, সেটা কিন্তু মাথায় নিতে হবে। ফলে সহনীয়টা আমার জন্য হয়তো সহনীয়, ফয়েজ ভাইয়ের জন্য সহনীয়, আপনার জন্য সহনীয়, তার মানে এই নয় যে দেশের সকল লোকের জন্য সহনীয়। দ্রব্যমূল্য আরও কমলেও সবার জন্য সহনীয় হবে না। ফলে যাদের কাছে অসহনীয়, যাদের আয় কমে গেল, যাদের জীবনযাপনের ব্যয় নানান ক্ষেত্রে বেড়ে গেছে, তাদের জন্য ভাবতে হবে। ফলে শুধু সহনীয় বলে এটা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমি আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করি। একজন দর্শক প্রশ্ন করেছিলেন, নিশ্চয়ই প্রশ্ন করেন উত্তর পাওয়ার জন্য, উত্তর না পেলে ওনার হয়তো ভালো লাগে না। ঠিক আছে, সেটা হচ্ছে মব সংস্কৃতি বাংলাদেশে ছিল না কবে? সব সময় ছিল, এবং সব সময়ই এটা মানবাধিকার এবং গণতন্ত্র আইনের শাসনের পরিপন্থী। এইটাকে এই সরকার বা কোনো সরকারেরই বলার সুযোগ নাই যে এইটা মব সংস্কৃতিটা আইনের শাসন বা মানবাধিকারের সঙ্গে বা গণতন্ত্রের সঙ্গে যায়। কিন্তু এটা আগেও ছিল, এখনও আছে। এখন বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতির পরে যে পরিমাণ বিচার বহির্ভূত মানে হত্যাকাণ্ড আগে হয়েছে, যে পরিমাণ গুম হয়েছে, যে পরিমাণ রাজনৈতিক নিপীড়ন হয়েছে, তাতে যে পরিমাণ পরাজিত শক্তি তারা ক্ষমতায় থাকতে ফ্যাসিবাদের দোসররা লাখ লাখ লোক মেরে ফেলবে তাদের বলে যেই বয়ান দিয়েছিল, সেই তুলনায় যে কিছুই হয়নি। একটা দেশে একটা গণঅভ্যুত্থানের পরে যখন একজন পুলিশও ফাংশনিং ছিল না, তখনও সেরকম ঘটনা ঘটেনি। সেইখানে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে সরকারকে ভিন্নভাবে চিত্রায়িত করার সুযোগ যারা গ্রহণ করেন তারাও ঠিক করছেন না। আমি আবারও বলি, অবশ্যই এটা আইনের শাসনের পরিপন্থী, অবশ্যই মানবাধিকারের পরিপন্থী এবং সাংঘর্ষিক, এটা অবশ্যই দূর করতে হবে। কিন্তু সময়টাও বিবেচনায় নিতে হবে, বরং বলতে হবে যে এই গণঅভ্যুত্থানের পরে যতটা আশঙ্কা আওয়ামী লীগ করেছিল তার তুলনায় কিছুই হয়নি। একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি ডক্টর শ্রীফাত বলছি। আমার কোয়েশ্চেন ডক্টর সায়ন্ত স্যারের কাছে। জি বল।
ওনারা বারবার বলছেন যে ওনারাও সংস্কার চান। তো সংস্কার বিষয়ে বিএনপি সুস্পষ্ট মতামত জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। Thank you. না, সংস্কার বিষয়ে বিএনপির সুস্পষ্ট মতামত তাদের যে 31 দফা বই আকারে 2023 সালে প্রকাশ করেছিল সেখানে আছে। পরবর্তীতে সরকারের এই সংস্কার বিষয়ক যে কমিটি তাদের কাছে লিখিতভাবে দিয়েছে, সুতরাং লিখিত অঙ্গীকার যেটা সেটা তো সুস্পষ্টভাবে আছেই। এই যে আজকে বলা হচ্ছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এই দাবির আগে বিএনপি কিন্তু 31 দফার মধ্যে লিখিতভাবে সেটা দিয়েছে। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের এটা বিএনপি আগে লিখিতভাবে দিয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সেটা আগেই দিয়েছে। উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদের বিষয়ে বিএনপি আগেই দিয়েছে। সুতরাং প্রধান যেসব সংস্কারের বিষয় নতুন করে যেটা আসছে এর একটাও নতুন না, এর মোরলেস সবগুলোই কিন্তু বিএনপির ওই 31 দফার মধ্যে বিস্তারিত আছে। এবং এটা শুধু বিএনপির একার না, বিএনপি আগে 27 দফা দিয়েছিল, তারপরে তাদের সমমনা বিভিন্ন যে দল তাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে 27 দফাকে 31 দফা করা হয়েছে। এই যে সংস্কারের যে রূপরেখা যেটা দিয়েছে বিএনপি এবং সারা দেশব্যাপী তারা প্রচারণা চালাচ্ছে, এই সংস্কারটাই তো ছাত্ররা অন্যান্য রাজনৈতিক দলগুলা নতুন করে চাচ্ছে। তারা যেটা নতুন করে চাচ্ছে এবং মানুষ মনে করছে এটা ছাত্রদের চাওয়া, এই চাওয়াটা তো লিখিতভাবে 2023 সালে বিএনপি প্রকাশ করেছে, নতুন নয় তো। এর জন্য কি মানে বিএনপির দাবি যে আসলে নির্বাচন করে তারাই সংস্কারটা করে ফেলতে চায়? হ্যাঁ, এইটা একটা বিষয় যে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা মনে করে যে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা পাবে এবং তাদের অঙ্গীকার তারা রক্ষা করে দেখাবে যে তারা অতীতের যে ভুলভ্রান্তি বা মানুষের যে অসন্তুষ্টি ছিল সেইখান থেকে এই দলটি উঠে আসার রাজনীতি করছে এবং তার অঙ্গীকার রক্ষা করবে, এই আকাঙ্ক্ষা তাদের ভেতরে আছে আমি যতদূর বুঝি। এবং পর্যায়ক্রমে হলেও তারা এগুলো করবে। এখন এই সরকারও যদি তার কিছু কিছু করতে পারে, বিএনপির তো বাধা নেই, কিন্তু এগুলো করার নামে যদি সময় ক্ষেপণ বেশি হয়, নির্বাচন পিছিয়ে যায়, তার মধ্যে যদি ফ্যাসিবাদের উত্থান হয় নতুন করে, নতুন নতুন ষড়যন্ত্র তৈরি হয়, তাহলে তো সেটা দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য ভালো হওয়ার কোনো কারণ নেই। ফয়েজ আহমেদ, আমি যদি একদম আজকের বিষয়টা আসে, রমজানের রাজনৈতিক সংগ্রাম কতটা থাকবে? আপনি বলছিলেন যে আসলে দিন শেষে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো অতটা টেনশন নেই নির্বাচনে, তাহলে কি আমরা বলতে পারি যে এই মাসটা আসলে তেমন আসলে রাজনৈতিক যে উদ্বেগ উৎকণ্ঠা আছে? আমাদের এখানকার রাজনৈতিক যে কালচার, মানে সেটা হচ্ছে রমজানে রাজনৈতিক কালচারটা বেসিক্যালি অনেকটা ইফতার পার্টি। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি ইফতার পার্টিতে গিয়ে রোজা রেখে কোনো রাজনৈতিক দল খুব বেশি উত্তেজিত হবেন না। আবার ইফতারের মতো একটা সেনসিটিভ ধর্মীয় অনুষ্ঠানে খুব বেশি রাজনীতিও নেই, উত্তেজিত হওয়ার রাজনীতি ইনফ্যাক্ট নেই। সুতরাং রমজানটা খুব ভালোভাবেই যাবে, দেখা যাক ঈদের পরে কি হয়। তো এখন আমার মনে হয় না যে আমাদের রাজনীতি ওভারঅলি সংযমের বাইরে কিছু আছে, অন্তত গত 8 আগস্টের পর থেকে। একটা জিনিস কি, এই ধরেন জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা বারবার যে ধরেন নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, তার এই উস্কানি আমাদের রাজনীতিকে বরঞ্চ একটা সংঘাত সহিংসতার দিকে ঠেলার চেষ্টা করে, বারবার আমরা এটা প্রমাণ পেয়েছি। আমাদের রাজনৈতিক দলগুলি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে শতভাগ একমত, শতভাগ ঐক্যবদ্ধ, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই কোনো ইস্যুতে। তাদের নিজ নিজ রাজনৈতিক অনেক বিষয়ে নানান ধরনের মত দ্বিমত থাকতে পারে, সেটা গণতন্ত্রের জন্য একটা সুন্দর দৃষ্টান্ত বটে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাই একমত। এটা আমাদেরকে একটা ইতিবাচক রাজনীতিরই ইঙ্গিত করে। আমি আশা করি পলিটিক্যাল পার্টিগুলি এটা ধরে রাখবে। যদি 30 সেকেন্ডে বলেন, মানে কেমন রাজনীতি এই মাসে আমরা দেখতে পারি? না, এই যেটা বললেন যে রোজার মাসের যে সংযম এবং রাজনীতিতে যে সংযম এবং ঐক্যের ধারা তৈরি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যেন সুস্থ ধারায় হয়, অসুস্থ প্রতিযোগিতায় পরিণত না হয়। এবং সব দলই কিন্তু বলে সবার আগে দেশ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। এই যেই কথাটা তারা বলে, অতীতে কখনো কখনো তাদের কাজে এর প্রমাণ কখনো কখনো না মিললেও ভবিষ্যতে আমরা আশা করব যে তাদের এই প্রমাণ তারা দেবে যে দেশ সবার উপরে, তারপর দল, তারপর ব্যক্তি, এবং দলের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্যদের জায়গা দেওয়া,
ভবিষ্যৎ রাজনীতির জন্য দলকে, নেতৃত্বকে তৈরি করা। মানুষ এখন এত বোকা না, ভার্চুয়াল মিডিয়ার যুগে প্রত্যেকটা জিনিস মানুষ এখন খেয়াল রাখে এবং মানুষের হাতে প্রতিটা ক্যামেরা এক একটা সাংবাদিকের চোখ। সুতরাং আপনাদের এই যে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলি যা তুলে ধরেন তার থেকে অনেক বেশি তুলে ধরে কিন্তু ভার্চুয়াল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যম। সুতরাং খারাপ করলে, কথা দিয়ে কথা না রাখলে, ভবিষ্যৎমুখী রাজনীতি না করলে কেউ টিকবে না। সেজন্য ওই প্রত্যাশা আমরা করি এবং করবে বলে আশা রাখি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনা যদি বলি যে শেষ যে প্রত্যাশাটা, সবার আগে দেশ এবং সবার উপরে সে দেশ, এটি যদি থাকে তাহলে যে রাজনৈতিক উদ্বেগ, উৎকণ্ঠার কথা আমরা বলি, সেইটি নিশ্চয়ই এই রোজার মাসে আমরা খুব একটা দেখতে পাবো না। এমন প্রত্যাশা নিয়ে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি সঙ্গে থাকবেন।